কতদিন পর কতদিন পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ঘোষণা করা হলো সংবাদ সম্মেলনের মাধ্যমে, সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে না। গাজী আশরাফ হোসেন লিপু ভাইদের নেতৃত্বাধীন সিলেকশন প্যানেল একটা অলিখিত নিয়ম করে ফেলেছিলেন প্রেস রিলিজের মাধ্যমে জাতীয় দল দিয়ে দেওয়াটা। মিডিয়ার প্রশ্নের মুখোমুখি হতে তাদের বিরাট ভয় ছিল, কেননা যেই দলটা তারা নির্বাচন করেছেন, যাদের নিয়েছেন, যাদের বাদ দিয়েছেন, সেই ব্যাপারে নিজেরাই সম্ভবত আত্মবিশ্বাসী ছিলেন না। নিজেদের কাছে এই বোধহয় বিষয়টা খুব স্পষ্ট ছিল না। হাবিবুল বাশার সুমন ভাইয়ের নেতৃত্বাধীন নতুন সিলেকশন প্যানেল হয়েছে এবং তারা প্রথম যে দল দিল নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম 2 ম্যাচের জন্য, সেই দলটা দেয়া হলো সংবাদ সম্মেলনের মাধ্যমে। এইটাই আমার কাছে মনে হয় খুবই সিগনিফিকেন্ট একটা চেঞ্জ, জবাবদিহিতার জায়গা থেকে। জাতীয় দল তো কোনো হেলাফেলার জায়গা না। এইখানে যে 15 কোটি মানুষের 15 জন বা আমাদের 20 কোটি মানুষের যে 15 জন প্রতিনিধিত্ব করেন, তাদেরকে কেন নেওয়া হলো? আবার ওই 15-র মধ্যে কারা আসতে পারলো না? সেই জবাবদিহিতা সিলেকশন প্যানেলে থাকবে না। লিপু ভাইদের সেটা ছিল না। সুমন ভাইরা সেই প্র্যাকটিসটা চালু করেছেন এবং আমরা আশা করব যে এই প্র্যাকটিসটা তিনি অব্যাহত রাখবেন। প্রেস কনফারেন্সে আমি ইনফ্যাক্ট সিলেকশন প্যানেলকে অভিনন্দন জানিয়ে সাথে সাথে এই কথাটাও বলেছি, যে এই প্রত্যাশাটাও জানিয়েছি যে তারা যেন দলগুলো এখন থেকে এইভাবেই সংবাদ সম্মেলনের মাধ্যমে দেন। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম 2 ম্যাচের জন্য বাংলাদেশের যে দল দেওয়া হয়েছে, দলটা আসলে ইন্টারেস্টিং, অনেকগুলো জায়গা থেকে ইন্টারেস্টিং। এবং প্রেস কনফারেন্সটা এই কারণে গুরুত্বপূর্ণ ছিল যে নইলে তো আমরা সিলেকশন প্যানেলের ভাবনার জায়গাটা বুঝতে পারবো না। যে দলটা দেওয়া হয়েছে সেটা যদি আমরা একটু আগে দেখি, মেহেদী হাসান মিরাজ, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কন, তানভীর ইসলাম এবং শরীফুল ইসলাম। এই 15 জনই পাকিস্তানের বিপক্ষে যেই সর্বশেষ সিরিজটা আমরা খেলেছিলাম সেই সিরিজের স্কোয়াডে ছিলেন এবং সেই 15 জনই কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম 2 ম্যাচের স্কোয়াডে রয়েছে। একটা চেঞ্জও হয় নাই, একটা পরিবর্তনও হয় নাই। ভাই, নতুন সিলেকশন প্যানেল এসেছে, তাদের তো সামনে ওরকম একটা জায়গাও থাকতে পারতো যে না, আমরা এসেছি, আমাদের তো কাজ দেখাতে হবে। আগের সিলেকশন প্যানেলের ওই 15 জনই আমরা কি কারণে রাখবো, কি কারণে তারা রেখেছেন? এই উত্তরটা কিন্তু হাবিবুল বাশার সুমন ভাই খুব সুন্দর দিয়েছেন যে না, আমরা একটা গত যে সিরিজটা আমরা খেলেছি সেই সিরিজটাতে আমরা ভালো করেছি, আমরা 2-1 ব্যবধানে সিরিজ জিতেছি এবং সেইখানটাতে আমাদের যেসব ক্রিকেটাররা আমরা যখন সিরিজ জিতেছি তো ভালো পারফর্মই করেছেন, যারা একটু আন্ডার পারফর্মার ছিলেন তাদেরকে ওই 3টা ম্যাচ দেখে বাদ দিয়ে দেওয়ার পক্ষপাতী না। সেই কারণে সেই স্কোয়াডটাই কিন্তু তারা রিটেইন করেছেন, ধরে রেখেছেন। আমি ইনফ্যাক্ট একটা প্রশ্ন করেছিলাম যে এটা কি রিজন এরকমও কি না যে গত সিরিজে 15 সদস্যের স্কোয়াডটা ছিল, তার মধ্যে 11টা কিন্তু সেম 11 3টা ম্যাচেই খেলেছে, ওই একই 11 জন খেলেছে। ফলে ওই 11 জনের মধ্যে যেমন ধরেন সাইফ হাসানকে নিয়ে প্রশ্ন উঠেছে, সৌম্য বলেছেন যে না, আমরা সাইফকে কিভাবে বাদ দিই 3টা ম্যাচ দেখে। ওই 3 ম্যাচে সাইফ কত করেছেন? 4, 12 আর 36, লাস্ট ম্যাচটাতে 55 বলে, ওই ইনিংসটাও প্যাথেটিক ছিল। যাই হোক, বলেছে ওই 3 ইনিংস দেখে তো আমরা কিভাবে বাদ দেবো? তাহলে যেই বাকি 4 জন, তাদেরকে পুরো সিরিজে খেলানোই হয়নি, তাদেরকে না খেলে কিভাবে বাদ দিবে? লিপু ভাইদের সিলেকশন প্যানেল সেই কাজও করেছে, একবার দুইবার না বহুবার তারা ওই কাজটা করেছেন যে না, মানে দলে নিয়েছেন, খেলানো হয়নি কিন্তু বাদ দিয়ে দিয়েছেন। সো সুমন ভাইদের কাছ থেকে এই সিলেকশন, নতুন সিলেকশন প্যানেলের কাছ থেকে সেটা আমরা পাবো না, ওইটা আমরা আশা করতেই পারি। নতুন যে সিলেকশন প্যানেল হয়েছে, কাজী হাবিবুল বাশার সুমন ভাই যেটার নেতৃত্বে রয়েছেন প্রধান নির্বাচক হিসাবে, সঙ্গে রয়েছেন হাসিবুল হোসেন, শান্ত ভাই, আর নাইম ইসলাম এবং নাদিফ চৌধুরী, 4 সদস্যের এই সিলেকশন প্যানেল। এবং তারা যে ওই একটু লোভে পড়েনি, একটু ক্রেডিট নেয়ার জায়গাতে তারা যায়নি যে একটু বাহবা নেই বা আমরা যেটু কাজ করি সেটি একটু দেখাই, আমরা একে ওকে বদলে ফেলি, সেটা যে তারা করেনি। এক্স্যাক্টলি 15 সদস্যের দল, এক্স্যাক্টলি ওই 15 জনই রেখেছেন, এইটা আমার কাছে সিগনিফিক্যান্ট মনে হয়। স্কোয়াডটা তারা 16 জন করার একটা চিন্তা ভাবনা হয়েছিল, কিন্তু ওই জায়গাটাতে আমি ওই প্রেস কনফারেন্সের পরে সুমন ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম, সুমন ভাই বলছিলেন যে 16 জন বা 15 জনের বেশি হলে হয় কি, মানে মনে হবে যে আমরা ডিসাইসিভ না, আমরা যে আসলে ঠিক কি চাই সেটা খুব ক্লিয়ার না। সো সেই জন্য স্কোয়াডটা 15 জনই রাখতে চেয়েছি এবং গতবার যারা ছিলেন সেইখান থেকে অন্য কাউকে আমরা বাদ দেওয়ার কোনো সুযোগ পাইনি। বরং আমার ওই প্রশ্নের জবাবে বলেছেন যে সিলেকশন প্যানেলের কি ন্যাশনাল টিমের 11 নির্বাচনের ক্ষেত্রে আরেকটু প্রায়োরিটি থাকবে কিনা বা তাদের সেটা থাকবে কিনা, ক্রিকেট বোর্ডের সঙ্গে তারা সেই আলোচনার জায়গাটা করবেন। ফলে আপনি যদি ওই স্কোয়াডটা দেখেন, স্কোয়াডটার এই জায়গাটাতে খুব চেঞ্জ করার কি কোনো সুযোগ ছিল কেন? ধরেন আমাদের এখানে পেস বোলিংয়ে
গত সিরিজটাতে ইনজুরির কারণে তানজিম হাসান, সাকিব, হাসান মাহমুদরা খেলতে পারেননি। তাদেরকে এখানে যদি নিতে হয়, গত সিরিজে যেই ৩ পেসার আমাদের একাদশে গেলেন মুস্তাফিজ, তাসকিন এবং নাহিদ রানা, তাদেরকে তো আর বাদ দেওয়া যাবে না, তারা ভালো পারফর্ম করেছে। শরীফুলকে না খেলিয়ে বাদ দেন কিভাবে? ফলে এই জায়গাটাতে ঢুকানোর কোনো সুযোগ নাই। হ্যাঁ, আমাদের স্কোয়াডটাতে একাদশের যেই জায়গাটা, সেইখানটাতে অনেকগুলো প্রশ্নের জায়গা রয়েছে। যেমন ধরেন আমার একটা জায়গা খুব কৌতূহল ছিল, লিটন দাসের জায়গাটা আমি জানতে চেয়েছিলাম যে এই সিলেকশন প্যানেলও কি তাকে নাম্বার 4 ব্যাটসম্যান হিসেবে দেখে কিনা। গত সিরিজটাতে লিটন প্রথম ম্যাচটাতে অপরাজিত ৩, পরের ২টা ম্যাচে ৪১ রানের ২টা ইনিংস খেলেছেন এবং ৩টে ইনিংসে তিনি খেলেছেন ৪ নম্বরে নেমে। সুমন ভাই যেটা বলেছেন যে এই সিলেকশন প্যানেল তাকে আপাতত এই পজিশনেই দেখছেন নাম্বার 4, কিন্তু তার কথার টোনে আমার মনে হয়েছে যে লিটন দাসকে তারা লং টার্মে আসলে ওপেনিং জায়গাটাতে আসলে দেখবে বা দেখতে চায়, ভবিষ্যতে দেখতে চায়, কিন্তু আপাতত তারা এইখানটাতে কোনো চেঞ্জ করতে চাইছে না। অ্যাট দ্য সেম টাইম সৌম্য সরকার তার আগের সিরিজটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অত ভালো খেলেও গত সিরিজে যে সুযোগ পান নাই, বলেছেন যে না, সৌম্য যখন আবার সুযোগ পাবেন তখন যেন আবার প্রপার সুযোগ পান, সেই চেষ্টার জায়গাটা তাদের আসলে থাকবে। ফলে আপনার শেষ পর্যন্ত গিয়ে টিম তো একাদশ নির্বাচন করবে কোচ ক্যাপ্টেন, কিন্তু এখানে সিলেকশন প্যানেলের যদি আরেকটু সে থাকে 2027 ওয়ানডে বিশ্বকাপ মাথায় রেখে, তাহলে হয়তো ওই পরিকল্পনার জায়গাগুলোতে আমরা আরো অনেক বেশি স্বচ্ছ থাকতে পারবো। এর আগের সিরিজে যারা বাদ পড়েছিলেন, ধরেন ওই জাকের আলী অনেক কিংবা শামীম পাটোয়ারি কিংবা নুরুল হাসান সোহান, তাদেরকে দলে ফেরানোর মতো কিন্তু কোনো জায়গা নাই, ওরকম কোনো স্কোপও তৈরি হয়নি। হ্যাঁ, আফিফকে নেওয়া হয়েছিল বেশ অনেকটা দিন পরে। আফিফ গত সিরিজটাতে 2টা ম্যাচে খেলেছেন, একটাতে অপরাজিত 3, আরেকটাতে 14 রান করেছেন, কিন্তু অত ভালো না। কিন্তু ওর বেসিসে তো আসলে বাদও দেওয়া যায় না, সেই কারণে তিনি টিকে গেছেন। আর এইখানটাতে সাইফের কথা বললাম যে তিনি ওইখানটাতে গেছেন। নাজমুল হোসেন শান্তর ফর্মটা একটুখানি কনসার্নের জায়গা হতে পারে। গত 12টা ওয়ানডে ইনিংসে তার 50 নাই, গত সিরিজেও 1-0 আর 2টা 27 রানের ইনিংস ছিল। স্টার্ট অনেকগুলো ম্যাচে তিনি পাচ্ছেন, কিন্তু বড় ইনিংস করতে পারছেন না। সো এই সিরিজে তার কাছ থেকে ওইরকম ইনিংস আসলে চাইবেই আমাদের সিলেকশন প্যানেল। সুমন ভাইয়ের নেতৃত্বাধীন, হাবিবুল হাসান সুমন ভাইয়ের নেতৃত্বাধীন যে সিলেকশন প্যানেল, তাদের যে প্রথম টিম সিলেকশন, সেইটাকে আমি আসলে পুরো স্পট অন বলবো। আমি তাদেরকে এই সাহসের জায়গাটা, অ্যাপারেন্টলি আপনার মনে হতে পারে যে তারা তো কোনো কাজই করেন নাই, লিপু ভাইতে যে স্কোয়াড ছিল সেই স্কোয়াডটাই দিয়ে দিয়েছেন, কিন্তু আমি এটাকে সাহস বলবো এই সেন্সে যে তারা নতুন সিলেকশন প্যানেল, নতুন চিফ সিলেক্টর হয়েছেন, সিলেকশন প্যানেলের প্রথমবারের মতো ঢুকেছেন 2 জন, নাদিফ এবং নাইম। সো তাদের একটা টেম্পটেশন থাকাটা খুবই স্বাভাবিক যে তারা এরকম পরিবর্তন করবে, যে না, আগের সিলেকশন প্যানেল কি হয়েছে না হয়েছে, আমরা আমাদের মতো করে নতুনভাবে সাজাবো 2027 বিশ্বকাপ মাথায় রেখে। তারা সেই কাজটা করেননি, বরং তারা ওই কন্টিনিউশনটাই আসলে রাখতে চেয়েছেন। এইটা আসলে আমার কাছে ভালো লেগেছে এবং আমি আশা করবো যে তারা এইরকম একটা দায়বদ্ধতা এবং জবাবদিহিতার মধ্যে থাকবেন। কাদেরকে নেওয়া হলো, কাদেরকে নেওয়া হলো না, সেইটা মানুষ জানতে চায়, ক্রীড়াপ্রেমী মানুষদের জানার অধিকার রয়েছে, সেই জানাটা যেন মিডিয়ার মাধ্যমে আমরা তাদের জানিয়ে দিতে পারি। সেই জন্য তারা এই প্রেস কনফারেন্সের মাধ্যমেই তারা দলটা দেবেন, প্রেস রিলিজের মাধ্যমে না, যেটা লিপু ভাইরা একটা মোটামুটি নিয়ম বানিয়ে ফেলেছিলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজের প্রথম 2টা ম্যাচের যে স্কোয়াডটা দেওয়া হয়েছে, যেটা আমি বলছিলাম অ্যাবসলিউটলি সেম স্কোয়াড যেটা পাকিস্তানের বিপক্ষে সিরিজে ছিল এবং যেটাতে আমরা 2-1 ব্যবধানে সিরিজ জিতেছিলাম। ফলে স্কোয়াডটা নিয়ে যে অনেক আলোচনার জায়গা রয়েছে সেটা না, কিন্তু নতুন সিলেকশন প্যানেল নতুন অ্যাপ্রোচে এসেও তারা যে পুরান স্কোয়াডটা ধরে রাখতে পেরেছে, একটা কন্টিনিউটির দিকে যায় তারা আসলে জোর দিচ্ছে। এবং এই সিলেকশন প্যানেলের অধীনে অন্ততপক্ষে যে ওই প্রশ্নগুলো হয়েছিল যে যারা বাদ পড়ছে তাদেরকে ব্যাখ্যা করা হবে কিনা, বলা হবে কিনা, বা আসলে কেন রাখা হলো, কেন বাদ দেওয়া হলো, ওই জায়গাটাতে আমরা আরো অনেক বেশি স্বচ্ছতা দেখতে চাই। অন্ততপক্ষে শুরুটা হাবিবুল হাসান সুমন ভাইয়ের নেতৃত্বাধীন, যেখানটাতে শান্ত ভাই রয়েছেন, নাইম রয়েছেন, নাদিফ রয়েছেন, এই সিলেকশন প্যানেলের শুরুটা প্রথম স্কোয়াডটাতে আমি অন্ততপক্ষে, আমার কাছে অন্ততপক্ষে মনে হয় যে তারা একেবারে স্পট অন, 100-তে 100। আপনার মতামতটা কি জানাতে পারেন।